দর্শক মন্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গেরিলা ৭১ প্রজন্ম ডেস্ক থেকে। আজকে আমরা আলোচনা করব বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। আমাদের আলোচনার বিষয়, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিডিআরের সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল জামাত শিবিরে। তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি আইএসআই ও তারেক জিয়া। ২০০৯-এর ২৬শে ফেব্রুয়ারি আমি সকাল থেকে রাত পর্যন্ত বিডিআর সদর দপ্তরের সামনে জিয়াতলায় অবস্থান করছিলাম। আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে যা দেখেছি এবং বুঝেছি সেটা নিয়েই আজ আলোচনা করব। ২০০৭-এ যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেনা সমর্থনে, তখন সাবেক বিমান বাহিনী প্রধান একে খন্দকার ও সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ বীর প্রতীকের নেতৃত্বে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠিত হয়। তারা সারা দেশে একটি জনমত গড়ে তোলেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় নিয়ে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। সেই অপরাধীদের বিচারের দাবিতে এই জনমত গড়ে তোলেন। এই জনমতের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করেন। এবং একটা সময় দেখা যাচ্ছে যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ জিতে যাবে এই একটি আভাস পাওয়া যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে এক জামাত কর্মীকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যুদ্ধাপরাধীদের বিচার হয়, তোমরা তা কি করবা? তখন সে আমাকে বলেছিল, যুদ্ধাপরাধীদের বিচারের ঠেকাতে প্রয়োজনে আমরা সেনাবাহিনীর উপর আক্রমণ করব। আমি ব্যাপারটা অত গুরুত্ব দিইনি। আমি ভেবেছিলাম যে পাকিস্তানে মাঝে মাঝে বিভিন্ন সেনা চৌকিতে আক্রমণ হয়, হয়তো সেরকম কোনো কিছু, কিন্তু ব্যাপারটা যে এত ভয়ঙ্করভাবে ওরা পরিকল্পনা করেছে সেটা তখন ভাবতে পারিনি। আমি তখন থাকতাম মোহাম্মদপুর কাটাসুর এলাকায়। যখন শুনতে পাই যে বিডিআর গন্ডগোল হচ্ছে, তখনই আমি ছুটে যাই বিডিআর সদর দপ্তরের সামনে জিয়াতলায়। সেখানে যেই দেখি এক লোক জিন্সের কালো প্যান্ট পরা, সাদা শার্ট, ইন করা, সে বিডিআর দপ্তর দিকে তাকিয়ে কয়েকজনকে কিছু বলছে। এরপর আমি চলে যাই, আমার সাথে অনেক লোকই সেখানে যায়। সেটা হচ্ছে ওই বিডিআর পিলখানার পাশেই একটি পানির পাম্প ছিল। সেই পানির পাম্পের পিছনে যাই, বিডিআর দেয়ালে লাগোয়া। সেখান থেকে আমরা দেখতে পাই যে বিডিআর সদস্যরা ভারী অস্ত্র এপিসি নিয়ে এলোমেলো ঘোরাঘুরি করছে, চিৎকার করছে। তখন আমি বুঝতে না পারলো, এখন অনুধাবন করি এই অ্যাডভেঞ্চার করতে যে কত বোকামি করেছি। কারণ ওই সময় যদি বিডিআর সদস্যরা গুলি করতো, আমাদের কেউ জীবিত থাকতো কিনা সন্দেহ আছে। এরপরও আমি চলে আসি জাপান বাংলাদেশ হাসপাতালের সামনে। তখন সেনাবাহিনীর সদস্যরা আসতে থাকে, তাদেরকে দেখে বিডিআর সদস্যরা গুলি চালায়। আমরা মাটিতে শুয়ে পড়ি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ভিডিও দেখেছি, বাস্তবে প্রথম ঠ্যা 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 ঠেক গুলি আওয়াজ শুনলাম। আরেকবার এমন গুলি চালানো হয় যখন বিমান বাহিনীর হেলিকপ্টার আসে। পরে শুনেছি সেই গুলি সেখান থেকে ১.৫ কিলোমিটার দূরে আমার বন্ধুর বাড়ি এবং আশেপাশের ছাদে পড়েছিল। ইতিমধ্যে সেনা সদস্যদের আরো দল আসতে থাকে। তারা তখন সামনের রাস্তা দিয়ে না আসে, আশেপাশের অলিগলি দিয়ে এবং ১৩/২ দিয়ে আসে। আমি নিজে অন্তত ৫ থেকে ৬টি দলকে পথ চিনিয়ে দিই। বেশ কয়েকটি সেনা দলের প্রধানকে বলেছি, আপনারা আক্রমণে যাচ্ছেন না কেন? উত্তরে তারা সবাই একটি কথাই বলেছে, এরা তো ভিনদেশি কেউ না, এরা আমাদেরই ভাই। ভিনদেশি হলে গুলি করতে করতে ঢুকে যেতাম। আর আমরা যেসব অস্ত্রশস্ত্র নিয়ে এসেছি, আশেপাশে ৫-১০ তলা বিল্ডিং মুহূর্তে মাটির সাথে মিশে যাবে। এটা তো কোনো যুদ্ধক্ষেত্র না, অনেক বেসামরিক মানুষ মারা যাবে। সাতমন্ত্রী রোডে, আবানি মাঠ ও অন্যান্য স্থানে আমি নিজের চোখে বিশাল বিশাল কামান সহ বিভিন্ন অস্ত্র দেখেছি।
26 ফেব্রুয়ারি বিডিআর সদস্যদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় এবং আশেপাশের 1 কিলোমিটার এলাকার লোকজনকে ঘর বাড়ি ছেড়ে যেতে বলা হয়। তারপরে দেখলাম আরেকটি অভূতপূর্ব ঘটনা, যে সবাই নিজের যান বাঁচাতে বিছানাপত্র, কাপড় চোপড়, হান্ডি পাতিল, বালিশ নিয়ে ভ্যানে, রিক্সায় চড়ে, ব্যক্তিগত গাড়িতে, পায়ে হেঁটে যে যার মতো ছুটে চলেছে। এজন্য সেই 1971-এর ঘটনা আবার চোখের সামনে এলো। পাকিস্তানি বর্বর হায়নাদের গণহত্যা থেকে বাঁচতে মানুষের এরকম স্রোত আমরা শেষ সময়ের ভিডিওতে দেখতে পাই। এরপর বিডিআরের খুনি সদস্যরা পালিয়ে যায়, অনেকে আত্মসমর্পণ করে। এভাবেই এই নৃশংস ঘটনার যবনিকাপাত ঘটে। এই ঘটনার এমন সমাধান পৃথিবীতে আর কয়টা দেশ করতে পারতো আমি জানি না। এর ভিন্ন কিছু হলে রক্তের বন্যা বয়ে যেত নিশ্চিতভাবে। আর সেই বিডিআর সদস্যদেরকে মানুষ ঘৃণা করছে আজ, তো তাহলে ঘৃণা করতো সেনাবাহিনীকে। তৎকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার যেভাবে সমাধান করেছে তার সমালোচনা করছে অনেকেই। এমন সমালোচনা যারা করছেন তারা কি ভেবেচিন্তে করছেন? তারা বলছেন তখনই কেন সেনা অভিযান চালানো হয়নি। দেখুন, পানি যখন ঘোলা থাকে তখন আপনি কোনোভাবেই কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পাবেন না। যখন পানি পরিষ্কার হয় তখনই সব কিছু ভালোভাবে বোঝা যায়। তখন পিলখানার ভিতরে কি হচ্ছিল বাইরে থেকে সেটা কেউ অনুমান করতে পারেননি, বা যে কেউ জানতে পারেনি। অনুমান বা অন্ধকারে আপনি গুলি ছুটতে পারেন না। বন্ধু মরছে না শত্রু মরছে বোঝার উপায় থাকে না। দুই পক্ষের মধ্যে কিছুই হয়নি, তারপরও বিডিআর সদস্যরা এলোপাতাড়ি গুলি করেছিল এবং তাতে 4 জন সাধারণ নাগরিক নিহত ও 2 জন সেনাবাহিনী সদস্য আহত হয়েছে। আসলে আমরা দেখে নিই, যদি তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হতো তাহলে কি কি ঘটতে পারত। সেখানে 10,000 বিডিআর সদস্য ছিল, যাদের সবাই অপরাধী ছিল না, কিন্তু সবাই মারা যেতে পারত। সেখানে সেনাবাহিনীর কর্মকর্তাদের স্ত্রী সন্তানরা ছিল, তাদের বাঁচানো যেত না। এসব সেনা কর্মকর্তা বেঁচে ছিলেন, তারাও মারা পড়তেন। ওই এলাকাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তাৎক্ষণিকভাবে অভিযান চালালে আশেপাশে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত, অন্তত আরো 20,000 মানুষ মারা যেতে পারত। এই জন্য বিডিআর সদস্যদের আত্মসমর্পণের সময় বেঁধে দিয়ে সাধারণ মানুষকে ঘর ছাড়তে বলা হয়, যাতে অভিযান চালালে সাধারণ মানুষের জানমালের যেন ক্ষতি না হয়। দুই পক্ষে যুদ্ধ বেঁধে গেলে এই বিপর্যয়গুলো তো ঘটতোই, সেই সাথে আরো কিছু ঘটনা ঘটতো। এবং শত শত বিডিআর ক্যাম্প সারা দেশে আছে, সেখানে সংঘর্ষ ছড়িয়ে যেত, যা ছিল ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য। তখন না থাকতো শেখ হাসিনার সরকার, না থাকতো দেশ। আর সে সরকার না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র পাচারের বিচার হতোই না। এখানে যুদ্ধাপরাধীদের জামাত শিবির ও সন্ত্রাসী তারেক জিয়ার স্বার্থের মিল গড়ে ওঠে। ফলে জামাত এ ভয়ঙ্কর পরিকল্পনা দেওয়ার সাথে সাথেই সন্ত্রাসী তারেক জিয়া এতে রাজি হয়ে যায়। সেনা কর্মকর্তারা খুন হয়েছেন, তাই তাদের ক্ষিপ্ত হওয়াই স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান মইনুল আহমেদ ও সেনা কর্মকর্তারা পরিস্থিতি যেভাবে মোকাবেলা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই ক্ষোভ যদি বিস্ফোরিত হতো তাহলে সারা দেশে এলোমেলো হয়ে যেত। সে সময় এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আমির সাহেব কয়েকদিন আগে বলেছেন, জুনিয়র সেনা কর্মকর্তা প্রায় সবাই পরিকল্পনা করেছিল একটি করে এসএনজি ও 6টি ম্যাগাজিন নিয়ে বেরিয়ে পড়বে। এ থেকেই বোঝা যায় যে দেশে কত বড় ভয়াবহ পরিস্থিতি হতো এবং সেখান থেকে দেশ কিন্তু বেঁচে গিয়েছে। আগেই বলেছি, নির্বাচনের অনেক পূর্বেই জামাত এই পরিকল্পনা করে রাখে। তখন সামরিক বেসামরিক প্রশাসনে বিএনপি জামাতের লোকজন বহাল ছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পূর্ণ সহযোগিতা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। সমন্বয় করে যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি। বেছে বেছে মুক্তিযুদ্ধপন্থী সেনা কর্মকর্তাদের
বিডিআর সদর দপ্তর পিলখানায় বদলি করে নিয়ে যাওয়া হয়। নিহত 57 জন সেনা কর্মকর্তার মধ্যে 41 জনই ছিলেন মুক্তিযুদ্ধপন্থী পরিবারের সন্তান। যেমন জঙ্গি দমনকারী র্যাবের কর্নেল গুলজার, তার বাবা 1971 সালে পুলিশে কর্মরত ছিলেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্রাগারের তালা খুলে মুক্তিযোদ্ধাদের অস্ত্র দেন। ফলে বর্বর পাকিস্তানিরা কর্নেল গুলজারের বাবাকে হত্যা করে। শহীদ হওয়া একজন তরুণ ক্যাপ্টেন তার বেতনের টাকা দিয়ে তার মায়ের জন্য আওয়ামী লীগের মহিলা এমপির মনোনয়ন ফর্ম কিনেছিলেন। ওই বিপর্যয়ের সময় পরিস্থিতিকে আরো ঘোলাটে করতে বিএনপি জামাতের সদস্যরা বিডিআরের চারপাশে মিছিল করতে থাকে এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্লোগান দেয়। তাতে তারা বিডিআর সদস্যদের প্রতি সমর্থন জানায় এবং বলতে থাকে সেনা কর্মকর্তাদের দ্বারা বিডিআর সদস্যরা নির্যাতিত হচ্ছে এবং জনগণকে তাদের বিডিআর সদস্যদের পাশে থাকার জন্য আহ্বান জানাতে থাকে। আমি লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারি, ধানমন্ডি এলাকায় যিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি ওই এলাকার ওয়ার্ড কমিশনার আবুল খায়ের বাবলু। পরে পত্রিকা থেকে জানতে পারি আজিমপুরের দিকে যিনি ছিলেন তিনি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। ওই সময়ের ভিডিওগুলো দেখলেই এর সত্যতা পাওয়া যাবে। কোনোভাবেই যখন কাজ হচ্ছিল না তখন দাড়ি টুপিওয়ালা জামাত কর্মীরা নেমে পড়ে। সেনাবাহিনী সৈনিকদের তারা উস্কানি দিতে থাকে এই বলে যে, ভাই আপনারা তো বিডিআরের মতো অফিসারদের দ্বারা নির্যাতিত হন। ওই সময় যারা সেখানে নিয়োজিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা সে প্রমাণ পেয়ে যাবেন। আমি এটা প্রমাণ পেয়েছি ঠিক 1 বছর পর। একদিন আমি ধানমন্ডি 27 নম্বর রাপা প্লাজা থেকে জিগাতলায় একটি শেয়ারের রিক্সা একজনের সাথে যাচ্ছিলাম। কথায় কথা জানতে পারি তিনি বিডিআরের সদস্য। তখন তাকে জিজ্ঞেস করি, সেনাবাহিনী যদি আক্রমণে যেত আপনারা কি করতেন? তিনি বললেন, এত সহজ নাকি? সৈনিকদের ট্রিগার ঘুরে যেত না? অর্থাৎ তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল 1975 সালের 7 নভেম্বরের মতো সৈনিকদের দিয়ে অফিসারদের হত্যা করানো। যদি এমন ঘটনা ঘটতো তাতেও তো সরকার থাকতো না। আরেকটা বিষয় আমরা সবাই জানি, বেগম খালেদা জিয়া সাধারণত ঘুম থেকে 12টা-1টার আগে ওঠেন না, কিন্তু 25 ফেব্রুয়ারি তিনি সকাল 8টার আগেই উঠে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে জানা যায় সেদিন তারেক জিয়া তাকে অন্তত 33 বার ফোন করেছিলেন সকাল 6টা থেকে ঘুম থেকে ওঠানোর জন্য। আর বেগম জিয়া ওই 3 দিন পাকিস্তানের দূতাবাসে লুকিয়েছিলেন। ওই সময়টাতে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা একটি অনুষ্ঠানে বিশেষ ওই সময় দূতাবাসের যে সামরিক কর্মকর্তারা ছিলেন বিভিন্ন দূতাবাসে কর্মরত, তারা বগুড়া সেনানিবাসে একটি সফরে ছিলেন। সেই সফরের সমন্বয়কারী একজন মেজর, নাম সম্ভবত মুস্তাফিজ, আমি নিশ্চিত নই, সেখানে জানিয়েছেন সেখানে পাকিস্তানি কোনো কর্মকর্তা যাননি, অথচ ভারতীয় কর্মকর্তা ছিলেন। আমেরিকা ও ব্রিটিশ কর্মকর্তা 25 ফেব্রুয়ারি খুব সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে চলে যান। অর্থাৎ তাদের কাছে তথ্য ছিল এমন কিছু ঘটতে পারে। কুখ্যাত রাজাকার গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি ছাড়াও বিএনপি জামাতপন্থী অনেক কর্মকর্তা এই বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজমি সেনাবাহিনীর ভিতরে সমন্বয়ক হিসেবে কাজ করেন এবং তিনি এই সেনা কর্মকর্তাদেরকে বিডিআরে বদলির বিষয়গুলো দেখভাল করেন। বেছে বেছে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদেরকে সেখানে নেওয়া হয়। সন্দেহভাজন একজন হচ্ছেন চট্টগ্রামের লেফটেন্যান্ট কর্নেল। তিনি ঘটনার আগের শুক্রবার তার গ্রামের মসজিদে জুমার নামাজে বলেছিলেন, 1 সপ্তাহ পর কি হবে আমি জানি না, যদি কিছু হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই বর্বর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে জামাত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুকে গ্রেফতার করে। কিন্তু হাইকোর্টের জামাতপন্থী বিচারপতিরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জামিন দিয়ে দেয়। তারপর পুলিশ তার পাসপোর্ট জব্দ করে। হাইকোর্টে সেই বিচারপতিরা পাসপোর্টটিও ফেরত দিতে নির্দেশ দেয় এবং বাধ্য করে।
তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকার হাইকোর্টের আদেশ অগ্রাহ্য করতে পারে, যা দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। এরপর গোয়েন্দারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও নাসিরউদ্দিন পিন্টুর মোবাইল কল লিস্ট চেক করতে গিয়ে দেখেন দুজনেরই 3 মাসের কল লিস্ট গায়েব। সুতরাং তারা কাদের সাথে ওই সংকটময় সময়ে কথা বলছিলেন তা আর উদ্ধার করা যায়নি। এই বিষয়টিও দৈনিক ইত্তেফাক ও বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল। আপনারা যদি হত্যাকাণ্ডের ধরনটিও দেখেন, দেখবেন যে হুবহু যুদ্ধাপরাধী জামাত শিবিরের সাথে মিলে যায়। সেই 1971 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত একই নৃশংসতা তারা বজায় রেখেছেন। পুড়িয়ে মারা, খুঁচিয়ে চোখ তুলে নেওয়া, লাশ ম্যানহোলে ফেলে দেওয়া, কুপিয়ে মারা, পিটিয়ে হত্যা, রক কেটে দেওয়া ইত্যাদি, যা মুক্তিযুদ্ধের সময় করেছিল। 1975 বঙ্গবন্ধু হত্যার পর জামাতের ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির পুনরুজ্জীবিত হয়, যা আগে নাম ছিল ছাত্র সংঘ। এই পুনরুজ্জীবিত হওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তারা একই ধরনের হত্যাকাণ্ড চালায়। 2024 সালে 4000 পুলিশ হত্যা, 1200 আনসার হত্যা, আওয়ামী লীগের সহ মুক্তিযুদ্ধের পক্ষে 20,000 জনকে হত্যার ধরন একই। বাড়ির ভিতরে মানুষ রেখে বাইরে থেকে আগুন দিয়ে দেয়া, এ পর্যন্ত 50,000 মা বোনকে নির্বিচার ধর্ষণ করেছে এই জামাত শিবির চক্র। ঘরবাড়ির লুটপাট তো চলছে। সর্বশেষ এই সেপ্টেম্বর 2025-এ রাজবাড়িতে একজন বুজুর্গ ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়াটা বর্বরতার নতুন নজির স্থাপন করেছে জামাত শিবির জঙ্গিরা, যা এর আগে মানব ইতিহাসে, সভ্যতার ইতিহাসে প্রথম। লাখো বছরের ইতিহাসে বা 1400 বছর ইসলামের ইতিহাসে এমনটা ঘটেনি। মুসলমানদের লজ্জায় ফেলে দিয়েছে অমানবতার উদাহরণ হিসাবে। গত 19 সেপ্টেম্বর একটি ভিডিওতে দেখা যায় চন্দ্রিমা উদ্যানে একজন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে তার লাশ জিয়ার কবরের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। জামাত শিবির, বিএনপি, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে এবং অপকর্ম করে দোষটা আওয়ামী লীগ ও ভারতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে তখন মাত্র 1.5 মাস, সে তো কোনো কিছুই তখন গুছাতে পারেনি। সবখানে তখন বিএনপি জামাত। যেখানে সেনাবাহিনী, শহীদ পরিবারের সদস্যরাই বলছে বিডিআর সদস্যরাই তাদের বাবাদেরকে হত্যা করেছে, তারা হত্যা করে পা ধরে লাশ টেনে নিয়ে গেছে। তারা তো হিন্দিতে কথা বলেনি, পরিষ্কার বাংলা ভাষায় কথা বলেছে। আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে যে বিএনপি জামাত কেন খুনি বিডিআর সদস্যদের বাঁচানোর চেষ্টা করছে, কেন তারা খুনিদের নির্দোষ দাবি করে মুক্তি চাইছে। তথাকথিত সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, ব্যারিস্টার ফুয়াদ প্রতিনিয়ত খুনি বিডিআর সদস্যদের মুক্তি দাবি করে চলেছে। দর্শক মন্ডলী, এতক্ষণে আলোচনা থেকে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে জামাত শিবির ও তারেক জিয়া। তাদের প্রধান উদ্দেশ্য ছিল সরকারের পতন ঘটানো, যাতে যুদ্ধাপরাধী ও 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার হতে না পারে। সে সাথে মুক্তিযুদ্ধপন্থী সেনা কর্মকর্তাদের হত্যা করা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করে দেয়া, যা এখনো তারা করে চলেছে। 2024 সালের 24 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় তরুণ লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে হত্যা করা হয়েছে ডাকাতির ঘটনা সাজিয়ে। এর পেছনে কলকাঠি নেড়েছে জামাত শিবির। উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট ডিভিশনের কর্মরত মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, হত্যাকাণ্ডের দায় ও ব্যর্থতার দায় চাপিয়ে দিয়ে সে সাথে পাহাড়ি জনগোষ্ঠীর উপর নিধনযজ্ঞ চালানো। কিন্তু খুনি ধরা পড়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। জানা যায় এই ঘটনার মাত্র কয়েকদিন আগে এই খুনি ডাকাতকে মুক্ত করে আনা হয়। কারা এই মুক্তির পিছনে ছিল এটি তদন্ত করলেই বেরিয়ে আসবে। সম্প্রতি চট্টগ্রামে একটি হোটেলে খুন করা হয় সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীককে। তিনি একমাত্র সেনা কর্মকর্তা যিনি 24শে জুলাইয়ের তথাকথিত আন্দোলনের
বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন এটি রাজাকারদের আন্দোলন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন। আপনাদের মনে একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে কেন মুক্তিযুদ্ধপন্থী সেনা, নৌ, বিমান বাহিনী কর্মকর্তাদের হত্যা করা হয় বারবার এবং চাকরিচ্যুত করা হয়। 1971 সালে সংগঠিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল সম্পূর্ণ জনযুদ্ধ। আমি অন্তত 7 জন সেক্টর কমান্ডারের মুখ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের বীরত্বের কথা শুনেছি। তারা সবাই বলেছেন এটি ছিল জনযুদ্ধ। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, আদিবাসী অর্থাৎ সর্বস্তরের জনগণ এই যুদ্ধে অসীম ত্যাগ ও সাহসিকতার সাথে অংশগ্রহণ করে। কিন্তু এই যুদ্ধের সকল অধিনায়ক বা নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাংলাদেশি সদস্যগণ। কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী সহ কিছু বেসামরিক ব্যক্তি অসীম সাহসিকতার সাথে লড়াই করেন ও আত্মত্যাগ করেন। তাদের দলের লোকজন অসম সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। ফলে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত 93,000 বর্বর পাকিস্তানি সৈন্যের বিশাল বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আপনাদের মনে আরেকটি প্রশ্ন জাগাও স্বাভাবিক, একটি সুশৃঙ্খল বাহিনী সবসময় তার সরকারের নির্দেশ মেনে চলবে, এটাই নিয়ম। তবে কেন যুদ্ধ শুরু হলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়ল? এর কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিরা। বঙ্গবন্ধু যখন দেখলেন পাকিস্তানের সাথে থেকে বাংলার মানুষের কোনোদিন মুক্তি আসবে না, হাজার বছর ধরে শোষিত বাঙালি শোষিতই থেকে যাবে, তিনি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জনগণকে প্রস্তুত করতে থাকলেন। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের প্রায় সবাই ছিলেন পাকিস্তান সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য। বাহিনীতে যোগ দেওয়ার পরে তারা বুঝতে পারেন বাংলার মানুষ বঞ্চিত। বর্বর পাকিস্তানিরা তাদের অবহেলা ও ঘৃণা করে, সম্মান দেয় না। বাংলার মানুষ সংখ্যায় 56% হলেও মাত্র 7% পাঞ্জাবিরা সকল সুবিধা ভোগ করে। সামরিক বাহিনীতে বাংলা থেকে মাত্র 5%, বেসামরিক প্রশাসনে 8% নেওয়া হয়। অফিসার বা উচ্চ পদের সংখ্যা আরো কম। যাদের নেওয়া হয় তাদের পদোন্নতিও হয় না। তারা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার পরিকল্পনা গঠন করেন বেঙ্গল লিবারেশন আর্মি। পাকিস্তানের করাচিতে বসেই তারা বাঙালিদের গ্রেনেড সহ হালকা অস্ত্রের প্রশিক্ষণ দিতে থাকেন। বঙ্গবন্ধু এদের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ সহযোগিতা ও নির্দেশনা দিতে থাকেন এবং আর্থিক সহযোগিতা করেন। 1971 সালের 26শে মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হলে ও এর প্রস্তুতি শুরু হয় 1964 সাল থেকে। বঙ্গবন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যাতে যুদ্ধ শুরু হলে অস্ত্র, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। ফলে তাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমিরুল ইসলাম ভারতে যাওয়ার সাথে সাথেই সহযোগিতা পেয়ে যান। এ নিয়ে কোনো কালক্ষেপণ হয়নি, কোনো দেন দেবার করতে হয়নি। আগরতলা মামলার অভিযুক্তদের পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবানর শেখ মুজিবুর রহমান মামলা দায়ের করা হয়, যা পরে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিতি পায়। স্বৈরাচারী পাকিস্তানিরা ভেবেছিল পাকিস্তান ভাঙার পরিকল্পনা করায় বাংলার জনগণ তাদের ফাঁসি চাইবে। হয়ে গেল উল্টো। বাংলার ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে পাকিস্তানি জান্তা তাদের সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। এর ফলে বাংলার আপামর জনতা ও সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যদের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেল। তাদের মনে গেঁথে গেল দুটি শব্দ, স্বাধীনতা ও সশস্ত্র সংগ্রাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতীক্ষিত মুক্তিযোদ্ধা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিগণ এবং বঙ্গবন্ধু। বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে এই আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি আজও বিরাজমান। ধন্যবাদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে, যারা এই স্মৃতিটাকে বহন করে চলেছেন। বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা সেনানিবাসে বিজয়গত মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করেছেন, যেখানে বঙ্গবন্ধু এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের বিচার হয়েছিল এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করে রাখা হয়েছিল।
বিমান বাহিনী সার্জের জোরের ঘাঁটি করেছেন, নৌবাহিনী কমান্ডার মোয়াজ্জেম হোসেন ঘাঁটি করেছেন। এই অভিযুক্তরাই ছিলেন প্রথম সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্নদ্রষ্টা। ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু অনানুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই সারা দেশে অস্ত্রের প্রশিক্ষণ শুরু হয়ে যায়। এসব অস্ত্র প্রশিক্ষণ দেন সশস্ত্র বাহিনী, পুলিশ ও ইপিআর এর অবসরপ্রাপ্ত সদস্যরা এবং আওয়ামী লীগের নেতারা তা সংগঠিত করেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন গাজীপুরের জয়দেবপুরে 19 মার্চ। মেজর শফিউল্লাহ সেখানে নেতৃত্ব দেন। পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে নিরীহ মানুষের উপর অতর্কিত গণহত্যা শুরু করে। 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। সাথে সাথে রাজারবাগ, পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দপ্তর ও বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সদস্যরা বিদ্রোহ করে বেরিয়ে আসেন এবং প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। মেজর খালেদ মোশাররফ, মেজর শফিউল্লাহ সহ প্রমুখ ছিলেন এদের নেতৃত্বে। 27 মার্চ মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন চট্টগ্রাম কালুঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। এর আগে একই ঘোষণা পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী 3টি গঠিত হয় মুক্তিযুদ্ধের মাঠে, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্স বা অফিসারদের প্রথম ব্যাচ এই মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত হয়। 9 সেপ্টেম্বর 1971 সালে পাসিং আউট প্যারেড বা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় তাদের। পৃথিবীর সব সেনাবাহিনীতে অফিসারদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন তারা সে সুবিধা পাননি। পোকা ও পাথরযুক্ত ভাত তারা খেয়েছেন। ছিল না ভালো থাকার ঘর। বঙ্গবন্ধুর বড় ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট শেখ কামাল ছিলেন এই ওয়ার কোর্সের সদস্য। ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তিনি অত্যন্ত আরাম-আয়েশে থাকতে পারতেন, কিন্তু দেশকে ভালোবেসে তিনি কষ্টকর জীবন বেছে নিয়েছিলেন। এই মহান মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ জীবন দেয় ও 4 লাখ মা বোনের সম্ভ্রম হারায়। পৃথিবীর সব দেশেই মুক্তিযোদ্ধাদের চিরজীবনের জন্য সাংবিধানিকভাবে সম্মানের ব্যবস্থা করা হয়। মহান নেতা কিউবার ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, কোনো মুক্তিযোদ্ধা অপরাধ করলেও সর্বোচ্চ আদালতের শেষ রায় না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। দেশের জন্য তারা লড়াই করেছেন, এর জন্যই তাদের এই সম্মানটুকু দেওয়া হয়। ভিয়েতনামের শহীদ এক যোদ্ধা বলেছিলেন, হে প্রিয় সন্তান, তুমি যখন পৃথিবীতে আসবে তখন হয়তো আমি থাকবো না, কিন্তু তুমি নিজেকে অসহায় ও এতিম ভেবো না। এদেশ তোমার পাশে থাকবে। এজন্যই দেশে দেশে মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা হয় তাদের পিতামাতার আত্মত্যাগের সম্মান হিসাবে। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তগণ পরবর্তীতে দেশের বিভিন্ন পদ অলঙ্কৃত করেন। যেমন কর্নেল শওকত আলী, তিনি বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হয়েছিলেন। খুরশিদুদ্দিন আহমেদ হয়েছিলেন ব্রিগেডিয়ার এবং কর্নেল নাজমুল হুদা, বীর বিক্রম, কর্নেল ডাক্তার আলম সহ অনেকেই এর মধ্যে আছেন। আর প্রথম ওয়ার কোর্স থেকে 3 জন মেজর জেনারেল হয়েছিলেন। একজন ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় নুরুন নবী, মেজর জেনারেল নুরুন নবী, মেজর জেনারেল সাইদ আহমেদ এবং মেজর জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীক প্রমুখ। আমরা দেশে দেশে মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশে এমন উল্টো হলো কেন? বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী রাজাকার গোষ্ঠী পুনর্জীবিত হয়, তা পৃথিবীর কোনো দেশেই হয়নি। এই গোষ্ঠী কখনো স্বাধীন বাংলাদেশকে মেনে নেয়নি। প্রথম সুযোগেই তারা 1971 পরাজয়ের প্রতিশোধ নেয়। সেটা শুরু করে সশস্ত্র বাহিনী দিয়ে, কারণ যে কোনো দেশের শক্তি হচ্ছে তার সশস্ত্র বাহিনী। কূটকৌশলে তারা মুক্তিযোদ্ধাদের দিয়ে মুক্তিযোদ্ধাদেরকেই হত্যা করেছে এবং এই অপকর্মে ব্যবহার করেছে। খালেদ মোশাররফ, হুদা, হায়দার, তাহের, জিয়া সহ হাজার হাজার সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তা ও সৈনিকদেরকে এভাবেই হত্যা করা হয়। এরপর মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়, যা বেসামরিক প্রশাসনও চলতে থাকে। আজও সেই প্রক্রিয়া চলমান রয়েছে। 2009 আবার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধ
পন্থীদের হত্যা করা হয়। এতে পুরোপুরি সহযোগিতা দিয়েছে কুখ্যাত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। 2024 শেষে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা সরকারকে হটিয়ে 1971-এ পরাজয়ের পূর্ণ প্রতিশোধ নিল। ছাত্র জনতা তাকে বিভ্রান্ত করে ক্ষুব্ধ করে দূর থেকে স্নাইপার রাইফেল দিয়ে ছাত্রদের হত্যা করে। এতে তারা ব্যবহার করে 7.62 বুলেট। সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বারবার বলছেন, এই বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। সব পরাজিত শক্তি এখানে এক হয়েছে, স্বাধীনতা বিরোধী জামাত শিবির, পাকিস্তান ও আমেরিকা। তারা রাষ্ট্র ক্ষমতা অনেকটাই নিয়ন্ত্রণ করছে। ওরা এদেশে স্বাধীনতা চায়নি, ওরা চায় এদের ধ্বংস হয়ে যাক। তাই মেট্রো রেল সহ 1000-এর বেশি কলকারখানা তারা পুড়িয়ে দিয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। নদীতে, খালে, বিলে, পুকুরে, গাছে ঝুলন্ত অবস্থায় প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে। মসজিদের ভিতরে ইমামকে হত্যা করা হচ্ছে। সংখ্যালঘু হিন্দুত্ব তো বটেই, মুসলিমদেরও তারা হত্যা করছে, যারা তাদের ভিন্ন মতাবলম্বী, যেমন সুন্নি, মাজারপন্থী, তাবলিগ এর লোকজনকে হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধপন্থী আরো কয়েক লক্ষ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছে এই রাজাকার গোষ্ঠী। পাকিস্তান ও স্বাধীনতা বিরোধী জামাত শিবির জঙ্গিরা এদেশের শত্রু। তারা বাংলাদেশ চায়নি, তাই স্বাভাবিকভাবেই এদেশের ক্ষতি করার চেষ্টা করবে। শুধু তাই না, বাংলাদেশ নামের কোনো রাষ্ট্র থাকলে তাদের জন্য লজ্জা। তাদের পরাজয়ের চিহ্ন চিরস্থায়ী হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিলুপ্ত করে দেওয়া যায়, তারা সেই চেষ্টায় লিপ্ত আছে। ছাত্রদের বিপথে পরিচালিত করে দেশকে ধ্বংস করেছে। এই ছাত্ররা এখন লেখাপড়া ছেড়ে দিয়ে চাঁদাবাজি, খুন খারাপিতে মেতে উঠেছে। বাংলাদেশের মেয়েরা কখনোই চাঁদাবাজি করতো না, এখন জামাত শিবির ও বিএনপির সমর্থক তরুণী মেয়েরাও চাঁদাবাজি করছে, আর নেশা তো আছেই। পুলিশকে হত্যা করে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এখন সেনাবাহিনীকেও পুরোটাই ঠোলা বাহিনী বানিয়ে দিয়েছে। একদিকে জামাত শিবির, এনসিপি হুমকি দিচ্ছে ক্যান্টনমেন্ট বা ইট খুলে নিয়ে যাবে, আরেকদিকে খুব সাধারণ মানুষজন সেনাবাহিনীর চোখে চোখ রেখে তাদেরকে মাদার চোষ অন্যান্য অস্ত্রের গালি দিচ্ছে। পুলিশ, সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনী দুর্বল হোক, এটাই চায় জঙ্গিরা। কারণ এইসব বাহিনীগুলি শক্তিশালী থাকে, তাহলে জঙ্গি তৎপরতা মুক্তভাবে করা যাবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় অস্ত্র স্থানান্তর করা কঠিন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা নির্বাচন চায় না, কারণ সামরিক, বেসামরিক প্রশাসনে, আইন আদালতে সবই তাদের নিয়ন্ত্রণ। তাই স্বাধীনতা বিরোধীরা মনে করছে তাদের নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন দিতে যদি একান্ত বাধ্য হয়, সেটা হবে ডাকসু বা জাকসুর মতো। নির্বাচনের ফলাফল তাদের মতো করে দিবে। শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচনের আগে বিজয়ী হবার সম্ভাবনা আছে এমন বিএনপি নেতাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ শোষিত, নির্যাতিত হয়েছে। তাদের দিন কেটেছে অভাব অনটনে। ছোটবেলায় দেখেছি প্রতিদিন গরিব মানুষ আসতো আর ডাক দিত, মা গো দুর্গা ভাত দিবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নেবার পরে মানুষের ভাতের কষ্ট দূর হয়েছে। বর্তমানে আবার সেই কষ্ট শুরু হয়েছে। দারিদ্র্যের হার 14% থেকে 30% হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে সেটা 50%-এ যেয়ে উঠবে। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে চৌকস বা স্মার্ট প্রধানমন্ত্রী, অত্যন্ত সাহসী। একটা জিনিস ভেবে দেখেন যে আমরা পুরো জাতিটাই আপাতমস্তক দুর্নীতিবাজ। সেটা ইমাম, মুয়াজ্জিন, ডাক্তার, পুলিশ, সেনা, শিক্ষক, সবাই। আমরা কোনো প্রতিষ্ঠান নেই এই দুর্নীতির বাইরে, এটা আমাদের স্বীকার করেই নিতে হবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই দুর্নীতির মধ্যে দিয়েও এদেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গিয়েছেন, দেশে আধুনিক স্থাপনা স্থাপন করেছেন, যেটা বিশ্বকর নতুন সাহসের প্রতীক। এই তো কয়েকদিন আগে বর্তমান সরকার জানালো যে শেখ হাসিনা যে মেট্রো রেল প্রকল্প নিয়েছেন, তার বাকি যে কয়টা মেট্রো রেল আছে সেগুলি তারা করতে পারবেন না। কেন? তো অনেক খরচ। কিন্তু শেখ হাসিনা সাহস করে ফেলেছেন। একজন পিতামাতা যেভাবেই হোক ধার করে বা অন্য কোনোভাবে ব্যবস্থা করে তার সংসার চালায়, শেখ হাসিনা এই দেশটিকে তার নিজের আপন করে
করেছেন, কারণ বঙ্গবন্ধু, তার পরিবার এবং তার দল এই দেশটা স্বাধীন করেছে। মায়ের চেয়ে অন্য কারো ধর বেশি হতে পারে না। একজন সতীন সবসময় চাইবে ওই সতীনের সন্তানটা যেন বিপর্যয়ে পড়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু যিনি মা তিনি তার উন্নয়নের জন্য কাজ করেন। ঠিক শেখ হাসিনা এভাবেই বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন, যা বর্তমান সরকার স্থগিত করে দিয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় 1971-এর মতোই আরেকটি সর্বাত্মক জনযুদ্ধ আমাদের করতেই হবে। মানুষের পেটে আজ ভাত নেই, এর উপর বোঝা হয়ে এসেছে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি। বলা হচ্ছে চাঁদাবাজি একচেটিয়া করছে বিএনপি এনসিপি সমন্বয়করা। জামাত শিবিরও হাদিয়া নামে চাঁদাবাজি করছে। জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত এমন কোনো ব্যবসায়ী নেই যাদের কাছ থেকে তারা এই হাদিয়া নেয়নি। এটা অত্যন্ত সুকৌশলে চলছে। রক কাটার ভয়ে কেউ মুখ খুলছে না। জামায়াতের আমির শফিক শুধু বসুন্ধরা থেকেই নিয়েছে 1500 কোটি টাকা। বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাওয়ার আগে, জঙ্গিদের শাসন নিয়ে চলে যাওয়ার আগেই লড়াই শুরু করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মতোই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এই লড়াই আরম্ভ করতে হবে। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় সবাই এই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেই বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলেছিলেন, রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তুমি বলেছিলে 7.5 কোটি বাঙালিকে হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে, মানুষ করনি। রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, বাঙালি আজ মানুষ হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে আমরা প্রমাণ করছি আমরা আজও মানুষ হইনি। সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ বলেছিলেন, আমরা প্রতিবেশী দেশ তো দূরের কথা, আমরা আমাদের পূর্বসূরীদের মতো নই। অর্থাৎ পাকিস্তান মায়ার মতো দূরের কথা, বাংলাদেশ সেনাবাহিনী জিয়া আরশাদের মতো না। 2024 সালের 5 আগস্টের পরে দেশব্যাপী ভয়াবহ অরাজকতা চলতে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদকেও ভুল প্রমাণ করেছে। পাশাপাশি নেপালকে দেখুন, নেপালের সেনাবাহিনী 2 দিনের মধ্যেই উশৃঙ্খলতা বা মব বন্ধ করেছে কঠোর হাতে। ছাত্ররা সন্ত্রাস, ভাঙচুর, আগুন লাগানো ছেড়ে লেখাপড়ায় ফিরে এসেছে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শপথ নিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন। জেদের আন্দোলনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আবার এও বলেছেন, ছাত্রদের বিক্ষোভে সংগঠিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, এই ভাঙচুর দেশের অপরাধমূলক কর্মকাণ্ড, যারা এগুলি করেছে তাদের খুঁজে শাস্তি দেওয়ার কথা তিনি বলেছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা এই মব নামক নৃশংসতাকে সমর্থন করছেন ও উৎসাহ দিচ্ছেন। এটাই হচ্ছে সভ্য ও অসভ্যতার মধ্যে পার্থক্য। পাকিস্তান, জামাত শিবির ও জঙ্গিরা বাংলাদেশকে ভারতের সাথে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। মূলত 1971 সনের পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছে তারা। ভাবছে কোনোভাবে যদি যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তাহলে জিতে যাবে। এমন উস্কানি দিয়ে ইউক্রেনকে বিশাল রাশিয়ার সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল পশ্চিমা শক্তি ও ন্যাটো। অস্ত্রশস্ত্র, টাকা পয়সা দেওয়ার পরে ইউক্রেন কিন্তু বিশাল বিরাট শক্তিশালী বাহিনী রাশিয়ার সাথে কিছুই করতে পারেনি। উল্টো ইউক্রেন তাদের জমি হারিয়েছে, খনিজ সম্পদের অর্ধেক নিয়ে গেছে আমেরিকা, ঘর বাড়ি কারখানা ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ গিয়েছে মারা। তাই কারো উস্কানিতে কিছু না করা অনুরোধ করছি। যারা সশস্ত্র বাহিনীতে যোগ দেন তারা দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার শপথ নিয়েই যোগ দেন। আসুন, এখন সে ডাক এসেছে। ইতিমধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী, চট্টগ্রামের সন্দ্বীপ আমেরিকার হাতে অঘোষিতভাবে তুলে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে বাংলাদেশের পর্যটকরা যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে আবার ঘোষণা করা হয়েছে আমেরিকার পর্যটকরা চাইলেই সেন্ট মার্টিন ঘুরতে যেতে পারবেন। 5 আগস্টের পর জামাত শিবির সমন্বয়ক ও বিএনপি উচ্ছৃঙ্খল কর্মীদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হয়েছিলেন। তখন একজন সেনা কর্মকর্তার একটি ভিডিও আমরা সবাই দেখেছি। ওই সেনা কর্মকর্তা একজন শিক্ষককে নিজে হাত ধরে উচ্ছৃঙ্খল জামাত শিবির সমন্বয়ক নামক তথাকথিত ছাত্রদের থেকে বাঁচাতে নিয়ে যাচ্ছেন। আর তিনি বারবার বলছিলেন, আমি আমার শিক্ষককে নিয়ে যাচ্ছি, আমি আমার শিক্ষককে নিয়ে যাচ্ছি।
ওই সেনা কর্মকর্তাকে আমি অভিবাদন জানাই, স্যালুট জানাই। তিনি নিশ্চয়ই শিক্ষিত ঘরের সন্তান। আমরা বিশ্বাস করি একইভাবে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা দেশের সম্মান, সম্পদ, ভূমি রক্ষায় মহান মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের জনযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাই তার নেতৃত্বে একটি যুদ্ধ পরিষদ গঠন করার জন্য বা ওয়ার কাউন্সিল গঠন করার জন্য। এই যুদ্ধ পরিষদের সদস্য হিসেবে আমি কয়েকজনের নাম প্রস্তাব করছি। তারা হতে পারেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ, জেনারেল আজিজ আহমেদ, জেনারেল শফিউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ সেনা নৌ বিমান বাহিনীর বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। সুধীবৃন্দ, দেশের এই ক্রান্তি লগ্নে আমি আপনাদের সামনে কিছু বললাম, তো নিজের চেহারা দেখাতে পারছি না, কণ্ঠস্বরও পাল্টে দিয়ে এই ভিডিওটা আপনাদের শোনাতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত সেনা নৌ বিমান বাহিনী কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই সত্যটা জানতে পারে। আমার পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আমি বলবো কেন আমাদের এই যুদ্ধ করতেই হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মন্ডলী, আপনারা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তদের দেখতে পাচ্ছেন। 1 নম্বর আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর নিচে বাম দিকে প্রথম আছেন কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং অন্যান্যের মধ্যে আছেন কর্নেল শওকত আলী, সাবেক ডেপুটি স্পিকার, ব্রিগেডিয়ার খুরশেদউদ্দিন আহমেদ, কর্নেল নাজমুল হুদা, কর্নেল ডাক্তার আলম, ফায়ার সার্জেন্ট মফিজুল্লাহ সহ অন্যান্যরা। এখানে আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্সের সদস্যরা। 1971 সালের 9 সেপ্টেম্বর তাদের পাসিং আউট প্যারেড হয়। সর্বভামে আছেন বঙ্গবন্ধুর বড় ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট শহীদ শেখ কামাল।